বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালি পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। আগামীকাল বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল একাধিক রেল সড়ক প্রকল্পের উদ্বোধন মোদীর। পুরুলিয়া আনন্দবিহার টার্মিনালে নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ মোদীর। অমৃত ভারত প্রকল্পে 6টি রেল স্টেশনের পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনগুলির উদ্বোধন মোদীর। বেলদা দাঁতনের 3য় রেলপথের উদ্বোধনে মোদী। কলাইকুণ্ডা কানিমহুলির অটোমেটিক ব্লক সিগন্যালিং। কাল অটোমেটিক ব্লক সিগন্যালিং এর সূচনা মোদীর। তপশিলি উন্নয়নে আরো জোর রাজ্যের। সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদ গঠন। 5 তপশিলি সম্প্রদায়ের জন্য উদ্যোগ। ভোটের আগে তপশিলিদের উন্নয়নে পর্ষদ। তপশিলি উন্নয়নে আরো জোর রাজ্যের। সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন। 5 তপশিলি সম্প্রদায়ের জন্য উদ্যোগ। আরো বিস্তৃত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, যে সময়ে উন্নয়ন পর্ষদ গঠন করা হলো সেই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগেই আমরা জানি যে এই যে তপশিলি আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষকে সরকার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বারবার ধরে বিজেপির তরফ থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। যদিও প্রশাসনিক স্তরে এবং তৃণমূল কংগ্রেসের উভয়েরই বক্তব্য যে এই ধরনের উন্নয়নের কাজ তারা বহু বছর ধরে করে আসছেন। এই বোর্ডগুলির ক্ষেত্রে নতুন হতে পারে, কিন্তু এই ধরনের কাজ তারা বরাবর করেন। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে মুন্ডা, কোড়া, ডোল, কুম্ভকার এবং সদলোক এই সম্প্রদায়ের জন্য 5টা নতুন সাংস্কৃতিক এবং উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে রাজ্য। এবং রাজ্যের বক্তব্য হচ্ছে এর ফলে একদিকে যেমন হচ্ছে এই সম্প্রদায়গুলোর ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করতে পারা যাবে, তেমনি হচ্ছে উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করবে। এর ফলে মানে সামগ্রিকভাবে আর্থসামাজিক অগ্রগতির পর তাদের জন্য তারা প্রশস্ত হবে। এবং 2013 সাল থেকে তারা বিভিন্ন বোর্ডগুলি যখন তৈরি করেছে তখন এগুলোকে তারা মাথায় রেখেই করেছে। রাজনৈতিকভাবে গোটা বিষয়টিকে নিয়ে চর্চা শুরু হয়েছে, তার কারণ কিছুদিন আগেই রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে যে বিবৃতি এসেছিল এবং তারপরেও এই তপশিলি জনজাতি উন্নয়নের জন্য কি কাজ হয়েছে তা নিয়ে বিভিন্ন সময় ধরে প্রচার তুলতেছে বিজেপি শিবির। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে হচ্ছে এই বোর্ড গঠনের বিষয়টি এবং অবশ্যই যেভাবে এটাকে রাজনৈতিকভাবে তার যে ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। বেশ। দার্জিলিং এ ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। দার্জিলিং এ ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। ডেপুটেশন পাঠানো নিয়ে 3 দিনের মধ্যে উত্তর। দার্জিলিং এ ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। ডেপুটেশনে পাঠানো নিয়ে 3 দিনের মধ্যে উত্তর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কেন ডেপুটেশনে চাওয়া হলো এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? কেন্দ্রের তরফে কিছু জানানো হয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে কি কারণে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিং জেলার জেলাশাসককে ডেপুটেশনে চাওয়া হয়েছে সেই কারণ সম্পর্কে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। বলা হয়েছে দার্জিলিং জেলার জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে পাঠাতে হবে কেন্দ্রের কাছে। মনে করা হচ্ছে রাষ্ট্রপতির যে সফর ছিল গত 7ই মার্চ, সেখানে প্রোটোকল ভাঙার কারণেই এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য যে ব্যবস্থা করার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি। এই কারণের জন্যই 2 সরকারি আধিকারিককে কেন্দ্রের ডেপুটেশনে পাঠানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই চিঠি ইতিমধ্যেই নবান্নের কাছে এসে পৌঁছেছে।
এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুই সরকারি আধিকারিককে আপাতত কেন্দ্রের কাছে ডেপুটেশনে না পাঠানোর সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। তার কারণ অতীতেও দেখা গেছে যে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে চেয়েছিল, কিন্তু তৎকালীন সময় রাজ্যের তরফে সেই আইপিএস অফিসারদের ডেপুটেশনে পাঠানো হয়নি। ঠিক একইভাবেই এবারও নবান্নের তরফে সেই পদক্ষেপের পথেই হাঁটা হচ্ছে যে দুই সরকারি আধিকারিককে ডেপুটেশনে না পাঠানোর পথেই এগোনো হচ্ছে। এক্ষেত্রে 3 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানাতে হবে রাজ্যকে যে এই দুই সরকারি আধিকারিককে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে ডেপুটেশনে পাঠানো হবে কি হবে না। 3 দিনের মধ্যে উত্তর দিয়ে জানাতে হবে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, নবান্নের তরফে এই পথেই হাঁটা হচ্ছে যে তারা কেন্দ্রের কাছে এই দুই সরকারি আধিকারিককে ডেপুটেশনে পাঠাবে না। বেশ, নিউজ প্ল্যান। এসআইআরে আরও এক বিএলওর মৃত্যু। এসআইআরে কাজের চাপে সুজাপুরে, মালদার সুজাপুরে এক বিএলওর মৃত্যুর অভিযোগ। পরিবার দাবি করছে কাজের চাপ। সুজাপুরের বামুনগ্রামের 153 নম্বর বুথের বিএলও ছিলেন এই আবুল বরকত। কেন কাজের চাপ দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে? কিরকমভাবে চাপে ছিলেন তিনি, কি বলতেন পরিবারের সদস্যদের? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই দেখো, পরিবার এবং আত্মীয় স্বজন যেটা অভিযোগ করছেন যে এই যে স্কুল শিক্ষক যিনি 153 নম্বরের বিএলও আবুল বরকত, তিনি মানসিক চাপে ছিলেন, প্রচুর রাত পর্যন্ত তিনি কাজ করছিলেন। কারণ তার যে বুথ 153 নম্বর বুথ, সেখানে 579 জনের নাম বিবেচনাধীন বা বিচারাধীন তালিকায় রয়েছে। এই সব তালিকায় যাদের নাম রয়েছে তাদের যে ডকুমেন্ট বিচারকদের বোঝানো, কিভাবে বোঝানো যাবে, কিভাবে সেই নামগুলি ছাড় পাবে কিনা, সেসব নিয়ে তার যেমন চিন্তা ছিল। একই সঙ্গে যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তারা অনেকেই বাড়িতে আসছিলেন, তারা নানাভাবে চাপ দিচ্ছিলেন তাকে। কেউ আর্জি জানাচ্ছিলেন, কেউ বা নানাভাবে প্রেসারাইজ করছিলেন যে যাদের তাদের নাম বাদ না যায় সেই দায়িত্ব বিএলওকে নিতে হবে। সব মিলিয়ে তিনি একটা মানসিক চাপে পড়ছিলেন। বারবারই পরিবারকে জানিয়েছিলেন যে অতিরিক্ত মানসিক চাপ রয়েছে, যতক্ষণ না নতুন তালিকা আসে বা এই নামগুলি কতজন সংযুক্ত হবে এইসব নিয়ে তিনি ভাবছিলেন। একই সঙ্গে প্রচুর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল, অনিয়মিত ঘুম হচ্ছিল, ঘুমোতে পারছিলেন না এই দুশ্চিন্তায়। তার এই যে অস্বাভাবিক মৃত্যু, তিনি অসুস্থ হয়ে পড়েন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যু, তার পিছনে এসআইআর জনিত চাপ কাজ করেছে, এমনটাই পরিবারের দাবি। বাবার টেনশন বলতে এসআইআর কাজটার প্রচুর চাপ ছিল। এই বিডিও অফিসে জমা করো, সারা রাত আবার পেপার ঠিক করতে, ধরুন 1টা লোকের তো হুমকির তো আছেই, সকাল সন্ধ্যা আমাদের কখন হবে, কেন হবে না, সেটা তো বাবাকে এখন জবাবদিহি করতে হচ্ছে। একটার পর একটা তো অজুহাত বের করেই যাচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে শেয়ার করেছিলেন যে এসআইআর নিয়ে উনি সত্যি প্রচণ্ড চাপে ছিলেন। ভোটারদের কাছে কেমন করে ফেস করব, আমার গ্রামের মানুষ একটা মানসিক চাপে থাকতেন। এছাড়া কন্টিনিউ উনি 7-8 দিন ধরে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, তার জন্য যে প্রিপারেশান নিজে এবং ফ্যামিলি সহ মোটামুটি কন্টিনিউ রাজ্যে কাজ করছিলেন। এই ঘটনার জন্য আমি আপাতত নির্বাচন কমিশনকে দায়ী করছি।